হ্যালো এভরিওয়ান, আজকে 11 জুলাই 2025। আরও একটি উইকেন্ড, একটি খুবই সুন্দর স্টক মার্কেট আমরা দেখার পর পরপর প্রত্যেক দিনই ছিল আমাদের গ্রিন ক্যান্ডেল দিয়ে এন্ড করা ট্রেডিং ডে, অ্যান্ড তার সাথে আমরা পুরো উইকের রিভিউ নিয়ে একটি ভিডিও নিয়ে হাজির। ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও অফ স্টক মার্কেট নো। আজকে আমরা স্লোলি প্রত্যেকটা দিন নিয়ে অল্প করে আলোচনা করবো, বাট শুরুতে আলোচনা করে নিব 11 জুলাইয়ের মার্কেট কেমন ছিল সেটা নিয়ে। কিন্তু আগে আমরা আমাদের ডিসক্লেমারটা দেখে নিই। ডিসক্লেমার যেটা সবসময় থাকছে সেটা হচ্ছে, আমরা এখানে যে কোনো ধরনের কন্টেন্ট বা যেই বিষয়েই কথা বলছি না কোনোটাই বাই বা সেল সিগন্যাল না। অবশ্যই এগুলা ডিসকাশন বেসড অ্যান্ড পিওর লার্নিং পারপোজে বানানো। অ্যান্ড আপনারা অবশ্যই অবশ্যই নিজের রিস্কে ইনভেস্ট করবেন এবং নিজের রিসার্চ করে নেবেন। আমরা জাস্ট এখানে আছি আপনাদেরকে বোঝানোর জন্য যে মার্কেট কোন দিকে যাচ্ছে, মার্কেটের সম্ভাবনা কি, কোন দিকে আমরা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স পাচ্ছি, সেগুলা নিয়ে ডিসকাশন করে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে এগিয়ে যাব। অ্যান্ড তার সাথে চলুন আমরা শুরু করতে পারি আজকের ডিসকাশন। আমরা যদি শুরুতেই মার্কেট নিয়ে কথা বলি, মার্কেটে আজকে কিন্তু গেইনিং এ টেক্সটাইল এগিয়ে গিয়েছে, অ্যান্ড ইন্স্যুরেন্সটাও সেকেন্ডে দেখা যাচ্ছে। ইঞ্জিনিয়ারিং সেক্টর, ফার্মাসিউটিক্যালস, ব্যাংকিং কিছুদিন ধরেই আহ, এই জায়গা অদল বদল করে থাকছে। টপ সেক্টরস বাই ভ্যালু যদি বলি, অবশ্যই ব্যাংক ছিল লেনদেনের শীর্ষে। ব্যাংক ছিল সবচেয়ে বেশি লেনদেনও দেখা গেছে এর মধ্যে। ফার্মাসিউটিক্যালস এর মধ্যে টেক্সটাইল, ফুড অ্যান্ড অ্যালাইড, এগুলা কোনোভাবেই আহ, ঘুরে ফিরে পিছনে যাচ্ছে না। তার সাথে যদি আজকের আমরা বাজারের পর্যালোচনা করি, দর বৃদ্ধি পেয়েছে 195টি শেয়ারে, ডিক্লাইন করেছে 127টি, অ্যান্ড আনচেঞ্জ অবস্থায় ছিল 70 শেয়ারস। আজকে 679 কোটি টাকা অ্যান্ড ভলিউম হয়েছে 27 কোটিরও বেশি। যদিও এটা আগের দিন থেকে একটু কম, কিন্তু কোনোভাবেই এরকম লেনদেনকে ফেলে দেওয়া যায় না। অ্যাটলিস্ট আমরা যেরকম বাজার এর মধ্যে দেখে এসেছি, এর কম্পারিজনে অনেক ভালো বাজার যাচ্ছে। অ্যান্ড আমরা কন্টিনিউয়াস কিছু রিপিটেড গ্রিন ক্যান্ডেলস দেখতে পাচ্ছি। ক্যান্ডেলগুলো অ্যাকচুয়ালি খুব সুন্দর, যার কারণে আমরা একটা ব্রাইটার ফিউচার দেখতে পাচ্ছি স্টক মার্কেটের। অবশ্যই সাথে কিছু কারেকশনের দেখা আমরা পাবো, কিন্তু সেটা আমাদেরকে হেল্প করবে আরো স্ট্রঙ্গার মার্কেটের দিকে এগিয়ে যেতে। চলুন আজকের জন্য আমরা যে ডিএসইএক্স ব্রড ইন্ডেক্স আছে সেটা দেখে আসি। আমরা চ্যানেলটি ড্র করেছিলাম একটি চ্যানেল ধরে। স্টক মার্কেটের সুযোগ যাচ্ছিল, অ্যান্ড কিছুদিন আগেই সেই চ্যানেল ব্রেকআউট দিয়েছেন, সেই কনফার্মেশন আমরা পেয়ে গেছি ভলিউমের সাথে। এটা ক্লিয়ার প্রুফ থাকছে যে ভলিউম বৃদ্ধির সাথে সাথে যখন এতগুলা সুন্দর ক্যান্ডেল হয়, তাও বড় বড় ক্যান্ডেল, সেটাকে একটা চ্যানেল ব্রেকআউট বলাই যায়। বাট ইন্ডেক্স কি ব্রেকআউট দিয়েছে? নট ইয়েট। ইন্ডেক্সের সামনে 5100 থেকে 5200 লেভেলে কিছু রেজিস্ট্যান্স এই জোন আছে। এই জোনটা অতিক্রম করতে হবে। সেটা হচ্ছে এই জোনটা 5225 পর্যন্ত। আমরা যদি এখানে একটা রেজিস্ট্যান্স লাইন ড্র করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এই লেভেলে 5211, 10, 15 এর কাছাকাছি একটা স্ট্রং রেজিস্ট্যান্স জোন আমরা দেখতে পাচ্ছি, যেটা হয়তোবা বেশ এফেক্ট এটার উপর পড়তে পারে। বাট সেটাকে কোনোভাবেই আমরা বাজার আবারও কারেকশনে চলে যাবে সেই সিগন্যাল হিসেবে ধরতে পারি না, আনলেস বড় কোনো বিপর্যয় এসে পড়ে আমাদের ওভারঅল ওয়ার্ল্ড ইকোনমিক্সে বা ন্যাশনাল ইকোনমিক্সে। কিন্তু যেই গতিতে বাড়ছে, যেরকম ভলিউম নিয়ে বাড়ছে, আর এরকম সুন্দর ক্যান্ডেলস কিন্তু এর মধ্যে দেখা যায়নি। সো আমরা অনেক পসিবিলিটি নিয়ে কথা বলতে পারি।
32.57 পয়েন্টস আজকের বাজারে প্লাস হয়েছে। আমরা যদি 4 দিনের হিসাব করি, সাত সাত জুলাইয়ের বাজার, 7 জুলাইয়ের বাজার শুরু হয়েছিল, শেষ হয়েছিল, শুরু হয়েছিল এখান থেকে 4893, অ্যান্ড আজকে সপ্তাহ শেষে 5064। সো আপনারা যদি ভালো করে দেখেন, প্রায় 70 পয়েন্টস, সরি 170 পয়েন্টসের যে উত্থান, এটা কিন্তু মোটেও ফেলে দেওয়ার মতো না। 4893 থেকে 5068 পর্যন্ত যেই সুন্দর সুন্দর ক্যান্ডেলগুলো আমরা দেখতে পেয়েছি, এর মধ্যে সেল প্রেশার ছিল, সেল প্রেশারকে ওভারকাম করে ফাইনালি দিনগুলা অ্যাকচুয়ালি গ্রিনেই শেষ করেছে। অ্যান্ড এটার ক্রেডিবিলিটি একটা স্ট্রং অ্যামাউন্ট, যদিও স্মার্ট মানির দিকে যায়, তাও অনেক ক্ষুদ্র বিনিয়োগকারীর আনাগোনা কিন্তু দেখা গিয়েছে হাউসগুলায়, যা অ্যাকচুয়ালি একটা ইন্ডিকেশন যে মানুষ আবারও স্টক মার্কেটে ফিরে আসছে, আবারও ট্রাস্ট করা শুরু করেছে। অ্যাকচুয়ালি এরকম ট্রাস্ট যদি আমরা না দেখতে পাই আমাদের ইকোনমিক্সের কনটেক্সটে, এটা খুব খারাপ জিনিস হবে। কারণ একটা স্টক মার্কেট ওয়ান অফ দ্য ড্রাইভিং ফোর্সেস হয় একটা ইকোনমি। যখন আমরা কথা বলি বিভিন্ন বড় বিজনেস নিয়ে, দেশের বড় বড় শিল্প খাতে, এইসব স্টক মার্কেটে স্মার্ট মানি হোক বা ক্ষুদ্র বিনিয়োগকারীদের মানি হোক, এগুলো অনেক ম্যাটার করে। যাই হোক, আমরা যদি আজকের একটু আওয়ারলি চার্টটা দেখি, আজকে সকাল 10টায় অনেক বড় একটি টান দেখা যায় সূচকের মধ্যে, যেটা 5090 গিয়ে শেষ হয়। সেখান থেকে রিজেক্ট হয়ে 10টা থেকে 11টার এই উইন্ডোতে 5067-তে দেখা গেছে। তাও 11টার সময় সেই গ্রিন ক্যান্ডেল কিন্তু সাস্টেন করে গেছে। 12টার সময় একটা আমরা ম্যাসিভ সেল প্রেশার দেখতে পেয়েছি, মানে তুলনামূলক ম্যাসিভ। যদি আমরা কম্পেয়ার করি যে রিসেন্টলি বাজার যেরকম যাচ্ছে, ওই হিসাবে আজকে 10 জুলাই 12টার যে সেল প্রেশারটা ছিল, আর যে 8 জুলাই 12টার সেল প্রেশারটা ছিল, কিন্তু সিমিলার একটা প্যাটার্ন। কিন্তু 12টার পরপরই আবারও যখন স্মার্ট মানি ঢোকা স্টার্ট করে, যেই কারেকশনের ফলে যতটুক প্রাইসেস ড্রপ করা ছিল ততটুক ড্রপ করে ফেলেছিল, অ্যান্ড তার মধ্যে অনেক বেশি বাইং আমরা দেখতে পেয়েছি। অ্যান্ড ফাইনালি 2টার পরে যখন প্রাইস আরো একটু ড্রপ করা স্টার্ট করতেছে, রিসেন্টলি এটা একটা ট্রেন্ড হয়ে গিয়েছে যে 2টার পরে একটু প্রাইস ড্রপ করবেন, ওই সুযোগটাই মানুষ নিচ্ছে। দেখুন এই ভলিউমটা যদি দেখেন, আজকে 10 জুলাই 2টার পরে এখানে কিন্তু 20 মিনিটের ভলিউম, কিন্তু 20 মিনিটে দেখেন আপনি বাকি যে কোনো ভলিউমের থেকে কিন্তু অনেক বেশি ভলিউম আজকের 10 জুলাই 2টার ভলিউমটা। অ্যান্ড এটার একটা খুব বড় সিগন্যাল যে আমাদের প্রচুর টাকা এই এই 20 মিনিটের মধ্যে ইনভেস্ট হয়েছে, অনেক স্টকে টাকা ঢুকেছে, অনেক মানুষ কালেক্ট করেছে বিভিন্ন স্টক, যেগুলা সামনে বাড়তে আমরা দেখতে পাবো। এর এই অ্যানালাইসিস থেকে একটু আমরা বলতে পারি যে অ্যাটলিস্ট সানডেতে আমরা একটা ভালো বাজার দেখতে যাচ্ছি। সানডেতে হয়তো প্রাইসেসকে আমরা আরো বেশি দেখতে পাবো। এরকম যখন একটা বাই প্রেশার, এই সেল প্রেশার থাকে এই টাইমে, অ্যান্ড যখন মানুষ এই পরিমাণে ভলিউম করে, তা কিন্তু কখনোই আহ, পুঁজিবাজারের জন্য হোক বা যে কোনো সেক্টরের জন্য হোক বা যে কোনো স্টকের জন্যই হোক না কেন, কখনো খারাপ হয় না। এটা পরবর্তী সিগন্যালগুলো গ্রিনই হয়, অ্যান্ড ক্যান্ডেলগুলোও বড় বড় ক্যান্ডেলস দেয়। যাই হোক, আজকে বাজার যখন শেষ পর্যায়ে, আমাদের আরএসআই ইন্ডিকেটর তখন 75 ক্রস করে যাচ্ছে। তার মানে কিছুটা বাজার এখন কারেকশন ডিজার্ভ করে। আমরা কারেকশন হয়তো বা যদি দেখি, রবিবার ফার্স্ট আওয়ারে দেখতে পারি, ফার্স্ট 2 আওয়ার্সে দেখতে পারি, কিন্তু বাজার ওইখান থেকে ব্যাক করে ফেলবে বলে আমাদের ধারণা। কারণ যা কিনার মানুষ
কিনে ফেলবে প্রথম 2 আওয়ার্স এর মধ্যেই। অ্যান্ড যারা সেল করছে আহ, বা হচ্ছে এন্ট্রি নিচ্ছে, তারাও ওই কালেকশনের উইন্ডোটার মধ্যে শেষ করে ফেলবেন আশা করি। সানডের বাজার গ্রিন ক্যান্ডেল দিয়ে শেষ করবে। তার সাথে যদি আজকের যেগুলো টপ সেক্টরস ছিল আমরা ওগুলো একটু ঘুরে আসি। টেক্সটাইল ইন্স্যুরেন্স নিয়ে আমরা কথা বলতে পারি। চলুন আমরা টেক্সটাইলে যাই। টেক্সটাইল সেক্টর 1 আওয়ারের চার্ট যদিও আমরা এখনো আছি, আমরা যে আজকে একটা ম্যাসিভ রান দেখতে পেয়েছি, এটার বড় ভূমিকা কিন্তু টেক্সটাইল সেক্টরে রেখেছিল। দেখুন ওই ইন্ডেক্সের যে ক্যান্ডেলটা ছিল সেটা কি যেরকম লম্বা দেখা যাচ্ছে, টেক্সটাইল সেক্টরটাও কিছুটা সেখানেই। এখানে একটা অনেক বড় রেজিস্ট্যান্স জোনকে অ্যাকচুয়ালি ধাক্কা দিয়ে সেখানে সাস্টেন করে গিয়েছে। দ্যাট মিনস এটা সামনে একটা সাপোর্ট জোন হবে। অ্যান্ড এইখানে অ্যাকচুয়ালি অনেক দিন ধরে একটা বড় রেজিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছিলাম। যদি আমরা একটা হরাইজন্টাল লাইন ড্র করে দিই, ঠিক আহ, এখানে যেই পয়েন্টটাতে এটা রেজিস্ট্যান্স জোন, ওই কাছাকাছি আজকের বাজার কিন্তু শেষ করেছে। অ্যান্ড 27.3-তে যদি বাজার শেষ করে থাকে, দ্যাট মিনস এটা এখানে সাস্টেন করে যাবে। যে পরিমাণ ভলিউম আজকে হয়েছে সেই তুলনায় কিন্তু আমরা সামনে আরো প্রাইস সেকশন দেখতে পারি। বাট যদিও আমরা সব দিকে ইন্ডিকেশন এটা পাচ্ছি যে এটা সামনে কারেকশন হালকা করবে, কারেকশন খুব বেশি না। কারেকশন করে এখানে হয়তো কিছুটা কালেকশন হবে। কালেকশন হওয়ার পর আমরা যদি এই ভলিউমগুলা দেখতে পাই, এটার গন্তব্য কিন্তু 29-30 এই পর্যন্ত। এখানে আমরা একটি লাইন ড্র করে দিই। সো আশা করি এই যে 27 থেকে 28 এর মধ্যে যে জোনটা, এটা হবে এর কালেকশন জোন ফিউচারে। এই কালেকশন জোনে যখন ইন্স্যুরেন্স, সরি, আপনার টেক্সটাইল সেক্টরের স্টকগুলো কালেক্ট করা হয়ে যাবে, তখন গ্র্যাজুয়ালি মুভ করে 29.2 এর যেই রেজিস্ট্যান্স এখন আছে সেটাকে চেঞ্জ করার চেষ্টা করবে। ওভারঅল টেক্সটাইল সেক্টরকে দেখলেও বোঝা যাচ্ছে যে এটা আপট্রেন্ড মুভমেন্টেই আছে। আমরা একটু ইন্স্যুরেন্স ঘুরে আসি। ইন্স্যুরেন্স কিন্তু ফাঁকে ফাঁকে অনেকগুলা ভালোই করছে দেখা যাচ্ছে। অনেকগুলা ইন্স্যুরেন্সেরই ভালো নিউজ আসছে, ডিভিডেন্ড ঘোষণা করছে। তার সাথে আমরা যদি এর অ্যানালিটিক্যাল দিকগুলা বিবেচনা করি, আমরা এখানে একটা রেজিস্ট্যান্সকে চেস করতেছি 31.7-এ, যেটা খুব ক্লিয়ার একটা রেজিস্ট্যান্স। এখানে সাপোর্ট জোন হিসেবে ছিল একটা পয়েন্টে, অ্যান্ড এখন এটা রেজিস্ট্যান্স জোন। আগে যখন এই স্টকের প্রাইসগুলো ড্রপ করতে করতে এই পর্যন্ত এসে পড়ে, অ্যান্ড এরপরে আবারও একটি গ্রিন মুভমেন্টে কিন্তু এখানে গিয়ে রিজেক্ট হয়। তো এবার আমাদের সাথে অনেক বেশি ভলিউম আছে, যে কারণে আমরা আশা পাচ্ছি যে এবার হয়তোবা এর রেজিস্ট্যান্স জোন ক্লিয়ার করে যাবে, এন্ড এর গন্তব্য অ্যাকচুয়ালি অনেক উপরে। স্টক এক্সচেঞ্জে অনেক বেশি কারেকশন আমরা ইন্স্যুরেন্স সেক্টরে দেখতে পেয়েছি। এটা একটা বড় রিজন। যারা স্মার্ট ইনভেস্টর ছিল একটা টাইমে, দেড় দুই বছর আগেও ওদের ম্যাক্সিমাম ইনভেস্টমেন্টস দেখা যাচ্ছিল যে ইন্স্যুরেন্স সেক্টরে ছিল। অ্যান্ড দেশের অস্থিতিশীলতার কারণে কিন্তু অনেক টাকা ওইখান থেকে বের হয়ে গিয়েছে। অনেক সেল প্রেশার দেখা গিয়েছে। সেল প্রেশার হতে হতে এমন এক পর্যায়ে গিয়ে ইন্স্যুরেন্স সেক্টর শেষ করেছে যে এর বেশি নিচে নেওয়া আসলে ডিফিকাল্ট হয়ে যেত। যে কোনো বাজারের জন্য এত বেশি ড্রপ যখন করে যাবে, তখন সেটা রেগুলেটরি বডি হোক না কেন বা আম পাবলিকই হোক না কেন, তাদের জন্য কিন্তু এটা একটা
থ্রেটনিং ব্যাপার ইভেন ফুল স্টক এক্সচেঞ্জের জন্য। যাই হোক, আমরা ইন্স্যুরেন্সের যেটা ডে চার্ট সেটাতে আরো ক্লিয়ার ভিউ পাই। এখানে এই যে জোনটা দেখছেন, এখানে অনেক দিন ধরে বাই সেল হয়েছে, বাই সেল হতে হতে অ্যাকচুয়ালি এখানে কিছুটা আপওয়ার্ড মোমেন্টাম আমরা দেখতে পেলেও আলটিমেটলি এই জোন থেকে বের হতে পারিনি। ফাইনালি যখন দেশের পরিস্থিতি শিথিল হচ্ছিল না, তখনই এর প্রাইস বাইয়ের প্রেশার পেতে পেতে অ্যাকচুয়ালি অনেক নিচে নেমে যায়। অ্যান্ড এর থেকে বেশি কারেকশন মনে হয় না একটা সেক্টরের দরকার আছে এখন। ইন্ডেক্সের যেই আপট্রেন্ড মুভমেন্ট আছে, এই মুভমেন্টের সাথে সাথে আগাচ্ছে, এখানে একটা রেজিস্ট্যান্সকে চেজ করছে অ্যান্ড 31.7 করে 32, এটা আশা করি খুব জলদি ভেঙে যাবে যদি ইন্স্যুরেন্স সেক্টর ফুললি মুভমেন্টে যায় অ্যান্ড ভলিউম অ্যাটলিস্ট এখন এই পর্যায়ে আছে, ভলিউম অ্যাটলিস্ট এই পর্যন্ত আসবে, তখনই আমরা সেক্টরে একটা ব্রেকআউট দেখতে পাবো। অ্যান্ড ইন্স্যুরেন্স সেক্টরে যখন একটা স্টকের প্রাইস বাড়বে, তখন এর সাথে সবগুলা স্টকই অ্যাডভান্স করবে, ভালো মুভমেন্টে যাবে। আমরা লাইফ ইন্স্যুরেন্সও যদি একটু দেখে নিই, লাইফ ইন্স্যুরেন্স সেক্টরটা নিয়ে মানুষ খুব বেশি কথা বলছে না, বাট চুপে চুপে মানুষ কিন্তু লাইফ ইন্স্যুরেন্সের স্টকস কিনেই যাচ্ছে। এর একটা বড় রিজন, হঠাৎ করেই অনেকগুলো স্টকের প্রাইস কিন্তু বেড়ে বেড়ে একটা নির্দিষ্ট থ্রেশহোল্ডে আসছে। এটার চিত্র এখানে দেখা যাচ্ছে যে লাইফ ইন্স্যুরেন্স সেক্টর যে এই অ্যাকুমুলেশন জোন ছিল, এর থেকে বের হয়ে এসেছে। লাইফ ইন্স্যুরেন্স জোন লেটলি যখন 60.5 এ অবস্থান করছিল, ওর থেকে কারেকশন হতে হতে আমরা কিন্তু একে 47.9 এ দেখেছেন। 47.9 থেকে একটা সুন্দর জার্নি টুয়ার্ডস 53 আমরা দেখতে পাচ্ছি উইথ দ্য কারেন্ট ইন্ডেক্স সিচুয়েশন। কারণ ইন্ডেক্স যেহেতু বাড়ছে, অনেক মানুষ ব্যাক করছেন। লাইফ ইন্স্যুরেন্স সেক্টর হ্যাজ অলওয়েজ বিন এ গুড প্লেস ফর ইনভেস্টমেন্ট। এখানে অনেক স্টক যেগুলো অনেক বেশি আন্ডার ভ্যালুড হয়েছিল, যেমন জেড জেড ক্যাটাগরিতেই থাকা স্টকের কথা বলি না কেন, সোনালী লাইফ অনেক দিন ভালো পারফর্ম করা, অনেক উপর থেকে প্রাইস অ্যাকশন করে ঘুরে আসা এই স্টকের প্রাইস কিন্তু কিছুদিন আগেও 42 টাকা 43 টাকায় পাওয়া গেছে, সেটা কিন্তু আজকে শেষ করেছে অলমোস্ট 56 এর কাছাকাছি। অ্যান্ড হোপফুলি এটা নিয়ে ভালো কিছু নিউজ সামনে আসবে, কারণ এটা জেড ক্যাটাগরিতে থাকার স্টক তো না। ফার্স্ট অফ অল কিছু ঝামেলা চলছিল, অ্যান্ড ঝামেলাগুলো অ্যাকচুয়ালি শেষ করে ওরা বোর্ড মিটিং এর ডিসিশন খুব সুনই জানাবে। অ্যান্ড সেটা যদি হয়, এটার প্রাইস অ্যাকশন অনেক উপরে হবে। ভলিউম এখন অনেক কম, কিন্তু মানুষ যে স্লোলি কালেক্ট করা স্টার্ট করেছে সেটা কিন্তু খুব ক্লিয়ার। আমরা এখানে যদি ভালো মতো খেয়াল করি, রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে দেখাই, একটা প্যারালাল চ্যানেল করি আপনাকে দেখাই। আহ, এটা ছিল একটা জোন, এই 42 থেকে 49 এর মধ্যে কিন্তু অনেক উঠানামা দেখেছি আমরা। এটা এট সাম পয়েন্ট 38 টাচ করেছে, মানে এরকম একটা স্টক যেটা কনসিস্টেন্টলি 60 70 অ্যাবভ ছিল, 80-তে অনেক দিন ঘোরাফেরা করেছে, সেটা 42-তে নেমে আসবে অ্যান্ড মানুষ কালেক্ট করবে না, সেটা আসলে দুঃখজনক ছিল। কিছু বলার নাই এখানে, যে জেড ক্যাটাগরিতে ছিল, জেড ক্যাটাগরিতে আসলে ইনভেস্ট করাটাকে আমরা ডেঞ্জারাসই মনে করি, নট জাস্ট রিস্কি। কিন্তু এই লেভেলে কিন্তু আমরা অনেক বেশি উঠানামা দেখেছেন এখানে, কিন্তু অনেক মানে যারা স্মার্টলি ইনভেস্ট করছেন তারা কিন্তু এই লেভেলে অনেকেই কিনে ফেলেছেন। অনেকে কিনে প্রায় 55 থেকে 60 উপরে অনেক মানুষের কিনা শোনা যায়, বাট এত প্রাইস যখন ড্রপ করে, এখন যখন আমরা খুব ইজিলি 43 থেকে একটা স্টককে 47-এ উঠে যেতে দেখছি একই দিনের মধ্যে, দ্যাট ইজ এ ক্লিয়ার ইন্ডিকেশন অফ গুড নেটিং জোন। এখানে যদি আপনি নেটিং করতেন
42-তে না কিনেন, আপনি 43-তে কিনলেন, ওইটা কিন্তু ওই দিনই প্রাইস 47 হয়ে যায়। তো তখন যদি আপনার কাছে কিছু শেয়ারস আগের কিনা থাকেও, সেটা কিন্তু আপনি দিনে কিনে দিনে সেল করতে পারেন। আপনি চিন্তা করেন 43 থেকে 47-এর মধ্যে যে সেল করতে পেরেছে, 5 টাকা লাভে কিন্তু অনেক অনেক শর্ট, মানে দিনে ট্রেড করে দিনে সেল করার মধ্যে কিন্তু একটা আলাদা স্যাটিসফ্যাকশন আছে। এবং ম্যাচিউরড হয়ে থাকা শেয়ারগুলোর সাথে যে আমরা নেটিংটা করতে পারি, এটা কিন্তু খুব ভালো একটা ওয়ে টু রিডিউস ইউর অ্যাভারেজ কস্ট ইন সার্টেন স্টকস, যেগুলো আপনি একটু উপরের লেভেলেই ক্রয় করেছেন। যাই হোক, সোনালী লাইফ নিয়ে কথা হলো, আমরা একটু মুভ করে যদি ব্যাংকিং সেক্টরে যাই। ব্যাংকিং সেক্টর নিয়ে একটা ভাই প্রশ্ন করেছিল, যেটা হচ্ছে উনি রূপালী ব্যাংক নিয়ে একটু জানতে চেয়েছিলেন আগের দিনের কোনো একটা ভিডিওর কমেন্ট সেকশনে। দিস ইজ এ গ্রেট থিং যে মানুষ এখন অ্যাকচুয়ালি ভিডিও দেখে বিভিন্ন স্টক নিয়ে জানতে যাচ্ছে, বাট আমি কোনো বাই সেল অ্যাডভাইস দিতে চাই না অ্যাকচুয়ালি। বাই সেল অ্যাডভাইস তো না, আমরা ডিসকাশন করতে পারি যে এটা কিরকম সিচুয়েশনে আছে, এর প্রসপেক্টস কি সামনে, যে এটা যে ক্লিয়ারলি সামনে বাড়বে বা কমে যেতে পারবে সেটার কিন্তু স্পষ্ট কোনো ইন্ডিকেশন আমরা দিতে পারছি না। আমরা ওভারঅল ব্যাংক সেক্টরকে দেখি। ব্যাংক সেক্টর আমাদের যে ইন্ডেক্সের মুভমেন্ট তৈরি হচ্ছে তখন থেকেই ব্যাংকিং সেক্টর খুব ভালোভাবে ড্রাইভ করছে আমাদের ইন্ডেক্সকে। অনেক বেশি ভলিউম এভরিডে আমরা দেখতে পাচ্ছি, অনেক বেশি লেনদেন কিন্তু আমরা ব্যাংকিং সেক্টরে দেখতে পাচ্ছি। অ্যান্ড সেটা সেটাই কারণ অ্যাকচুয়ালি ইন্ডেক্সের এরকম আপওয়ার্ড মুভমেন্টের। এটা যখন কারেকশন করছে, ব্যাংকিং সেক্টর যখন কারেকশন করছে, অন্যান্য সেক্টরগুলো শাইন করছে। সেম জিনিস কিন্তু আজকে হয়েছে। আজকে ব্যাংকিং সেক্টর অনেক ট্রানজ্যাকশন করেছে, অনেক ভলিউম অ্যান্ড লেনদেন দেখা গিয়েছে, কিন্তু শেষমেশ কিন্তু এটা মাইনাসই দিয়েছে ওভারঅল যদি আমরা সেক্টরকে দেখি। কিন্তু এটা একটা ফেজ, যেটা হচ্ছে এতগুলা ভলিউম হয়ে সেক্টর কিন্তু এখানে থেমে থাকবে এরকম সিগন্যাল কখনোই দেয় না। একটা বড় ধরনের কারেকশন থেকে সেক্টর উঠছে, এটা অ্যাকচুয়ালি এতগুলা ভলিউমই বলে দেয় যে এটা সামনে আরো ভালো গেম করবে। বাট সেটা কি এখনই নাকি আরো কিছুদিন পর? এই মুহূর্তে কিন্তু অন্যান্য সেক্টরেও শাইন করার সুযোগ নেবে। সো সেই টাইমে হয়তো বা আমরা কিছুটা কারেকশন দেখতে পাবো, কিন্তু কারেকশনটা খুব বেশি হবে না। কারেকশনটা হয়তো বা এই পর্যন্ত আসবে, and এর থেকে রিজেক্ট হয়ে আবার উপরেই উঠবে। কিন্তু আমাদের এই সেক্টরে একটু ভলিউমের যেই ব্যাপারটা, এটা কনসিস্টেন্সি দেখতে পারতে হবে। যদি আমরা কনসিস্টেন্ট ভলিউম দেখি, তাহলে কিন্তু অবশ্যই ব্যাংকিং সেক্টর সামনে আরো গেম করবেন। সবার মতামত এটাই, প্রফেশনালরাও এটাই কথা বলছেন যে ব্যাংকিং সেক্টর সামনে ভালো করবে। ভাইটি জানতে চেয়েছিল রূপালী ব্যাংক নিয়ে, রূপালী ব্যাংকে কি অবস্থা আমরা যদি এক পলক দেখে নেই। আমি ওনাকে অলরেডি কমেন্টে একটা রিপ্লাই দিয়েছি, কিন্তু এটার প্রবলেমটা কি আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। এটা কিন্তু 7 জুলাই, আজ এই সপ্তাহ শুরু হওয়ার সাথে সাথে একটা আহ, অস্বাভাবিক ভলিউম দিয়ে এখান থেকে ট্রানজেকশন স্টার্ট করে, প্রাইস অ্যাকশন স্টার্ট করে। এন্ড এটা হচ্ছে এর যে রিসেন্ট যে রেজিস্ট্যান্স লেভেলটা অ্যাকচুয়ালি এখানে। আর এটা খুব ক্লিয়ার একটা রেজিস্ট্যান্স লেভেল। এখানে অনেকবার রিজেক্ট হয়েছে, এখানে সাপোর্ট নিয়েছে, রিজেক্ট হয়েছে, অ্যান্ড কারেকশন হতে হতে সেম হোল ব্যাংকিং সেক্টরের মতোই একদম লোয়েস্ট লেভেলে ছিল। কিন্তু হঠাৎ করে যখন ইন্ডেক্সের মুভমেন্ট এবং ব্যাংকিং সেক্টরের মুভমেন্টের সাথে আহ, এর প্রাইস অ্যাকশন স্টার্ট হয়, স্টার্টটা অনেক বেশি উপরে হয়। ফার্স্টে তো হয়তোবা আপনারা 2 জুলাই এটাকে 19 লেভেলে দেখেছেন, যেটা কিনা এটার একটা বড় রেজিস্ট্যান্স তখন ছিল একটা। আহ, এখানে কারেকশন হয়ে যখন এই লেভেলটা পর্যন্ত এসে পড়ছে, তখন কিন্তু এটা রেজিস্ট্যান্স জোন ছিল 19 পর্যন্ত। 2 জুলাই এটা এখান থেকে রিজেক্ট হয়েছে, কিন্তু 3 জুলাইও এটা হঠাৎ করেই 21 পর্যন্ত প্রাইস অ্যাকশন করে, কিন্তু সেটা ছিল স্মল ভলিউম। এটা কি ইন্ডিকেশন দিচ্ছে? এটা ইন্ডিকেশন ক্লিয়ার যে
যারা স্মার্ট মানি ইনভেস্ট করার প্ল্যান করছিল তারা ছোট ছোট কিছু শেয়ার, ছোট ছোট অ্যামাউন্টের কিছু শেয়ার এই লেভেলটাতে কিনে নেয় অ্যান্ড খুব বেশি ভলিউম করে না, অ্যান্ড ভলিউমের যেই নাম্বারটা আমরা দেখতে পাচ্ছি সেটা দিয়ে কিন্তু ক্লিয়ারলি বোঝা যায় যে এটা একটা প্রি প্ল্যান, অ্যান্ড তারা যারা প্রাইসটাকে বাড়াচ্ছে তারাই ওই লেভেলে কিছু কিনে নিজেরা পকেট করে নিয়েছে। অ্যান্ড হঠাৎ করে যখন আমরা এত বড় ভলিউম দেখতে চাই, দ্যাট মিনস স্মার্ট মানি এখানে অ্যাক্টিভ হয়ে গেছে। and এতগুলা বড় বড় গ্যাপ দিয়ে একটা স্টকের প্রাইস যখন টোয়েন্টি এক এক লাফে অলমোস্ট 17 থেকে 24 হয়ে যায়, তাও 2-3 দিনের মাথায়, এখানে যে একটা বিগার গেম বা বড় গ্যাম্বলার পার্টি আছে সেটা খুব ক্লিয়ারলি বোঝা যায়। এখন বড় গ্যাম্বলার পার্টি যখন ঢুকেছে তার মানে কি স্টকটা ইনভেস্ট করা সেফ না? এই স্টকটা আসলে কখনোই 24 লেভেলে স্টক ইনভেস্ট করার জন্য সেফ একটা স্টক না। এটা কখনোই রেকমেন্ডেড না, কারণ এই যে গ্যাপগুলা দিয়ে এটা এখানে প্রাইসটা জাম্প করেছে সেটা অবশ্যই ট্রেস ব্যাক করে করে অ্যাটলিস্ট অ্যাটলিস্ট 19 পর্যন্ত আসবে। এখানে যে একটা রেজিস্ট্যান্স লেভেল সেটাই সামনে একটা সাপোর্ট লেভেল হিসেবে কাজ করবে। এই গ্যাপগুলা খুব শীঘ্রই হয়তো ফিল আপ করবে। হোল ব্যাংকিং সেক্টর যখন কারেকশন করছে হয়তোবা তখনই এই লাইনগুলো ফিল আপ করছে। সো এই পয়েন্টে যারা স্টকটি কিনা চিন্তা করছেন যে হঠাৎ করে ভলিউম হয়ে গেছে এখন শুধু সামনে টানতেই থাকবে বাড়তে থাকবে, হয়তোবা এটা বেস্ট ডিসিশন না। হতেও পারে যে গ্যাম্বলার পার্টি আদার প্ল্যানস আছেন সামনে আরো টানবে, কিন্তু সেটা অনেকটাই রিস্কি ইনভেস্টমেন্ট হয়ে যায়। টেকনিক্যাল অ্যানালাইসিস এটাই বলে যে এখানে যে গ্যাপটা ক্রিয়েট করেছে এই গ্যাপটা ফিল আপ করবে। এখানে আহ, আরো কিছু ক্যান্ডেলসের দেখা হয়তো আমরা নিয়ার ফিউচারেই পাবো, অ্যাটলিস্ট 19.2 পর্যন্ত। যদি কেউ ইন্টারেস্টেড থাকেন শেয়ারে, এটা আপনাদের ব্যাপার, আপনারা এখানে একটা সাপোর্ট লেভেল যে আমরা দেখতে পাচ্ছি এই সাপোর্ট লেভেলে কিনবেন কিনা। বাট আমাদের থেকে যখন একটা গ্যাম্বলার পার্টি প্রাইসকে অনেক বেশি উপরে নিয়ে যায় সেই মোমেন্টে অ্যাকচুয়ালি সেই স্টকটার দিকে চোখ না দেওয়াই বেস্ট ডিসিশন হয়। আমরা ব্যাংকিং নিয়ে অনেকক্ষণ কথা বলে ফেললাম, আর আছে আমাদের দেখার মতো আমরা একটু ফার্মাসিউটিক্যালস নিয়ে কথা বলতে পারি। ফার্মাসিউটিক্যাল সেক্টরে যদি আমরা দেখি, একটু তাকাই, হোল ফার্মাসিউটিক্যাল সেক্টর কিন্তু গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে। অ্যান্ড কি দেখতে পাচ্ছেন এখানে আপনি, ইন্ডেক্স যখন থেকে বাড়া স্টার্ট করেছে সেটা হচ্ছে এই বছরের লাস্ট বছরের শুরুতে অ্যান্ড এই বছরের শুরুতে, এই অর্থ বছরের শুরুতে ইন্ডেক্স যে গুটি পায়ে এই ছোট ছোট ক্যান্ডেল গুলা করে করে উপরে উঠেছে সেটা কিন্তু খুব ক্লিয়ার। যখন থেকে ইন্ডেক্সটা বাড়া স্টার্ট করে ভলিউমও কিন্তু গ্র্যাজুয়ালি এই পর্যন্ত বেড়ে এসেছে। অ্যান্ড ভলিউম যখন বাড়ছে অ্যান্ড যখন এত স্লোলি মুভ করে করে এটুক পর্যন্ত আসছে, সেটার মানে হচ্ছে ম্যাস পিপল আর গেটিং ইনটু দিস সেক্টর অ্যান্ড অ্যাকচুয়ালি ওরা তাদের যে ইনভেস্টমেন্ট ছোট করে হলেও করে যাচ্ছে। আমি বলছি না যে খুব বড় বড় গ্যামলার পার্টি এই সেক্টরে দেখা যাবে, বাট সিন্স এত গ্র্যাজুয়াল এত কনসিস্টেন্টলি ভলিউমের বৃদ্ধি পেয়েছে, আমরা কিন্তু এইখানে একটা স্ট্রং সাপোর্ট জোন দেখতে পাচ্ছি। এখানে যেখানে স্টপ করেছিল, যদি আমরা লাইন ড্র করে দিই, এখানে একটা স্ট্রং সাপোর্ট জোন হিসেবে কাজ করবে যদি এই জায়গাটা ব্রেকআউট দিয়ে যায়। এটা আপাতত রেজিস্ট্যান্স জোন, বাট যেভাবে প্রাইস বাড়ছে এটা খুব বেশি টাইম রেজিস্ট্যান্স জোন থাকবে না। এর মধ্যে ড্রাইভিং ফোর্স হিসেবে অনেকগুলো স্টক কাজ করছে। এর মধ্যে অন্যতম যদি আমি বলি সেটা হবে স্কয়ার ফার্মা। এখনো আমরা ওরকম দেখতে পাচ্ছি না, বাট যদি আমরা এখান থেকে দেখি ভ্যালুতে, ভ্যাকসিনকো ফার্মা তো অফকোর্স একটা স্টক, এক্সচেঞ্জকে এক্সচেঞ্জকে ড্রাইভ করার মতো স্টক। আর ওরিয়ন ইনফিউশন নিয়ে আমরা প্রিভিয়াসলি কথা বলেছি, চলুন ওরিয়ন ইনফিউশনটাই একটু দেখে নেওয়া যাক। ওরিয়ন ইনফিউশনে
অনেক দিন ধরেই কথা হচ্ছে এই স্টকটা নিয়ে, কিন্তু এর ভলিউম কিন্তু ওইভাবে আমরা দেখতে পাচ্ছি না। এখানে একটা বড় প্রাইস সেকশন হয়েছে 305 থেকে একটানে প্রায় 324 পর্যন্ত চলে যায়। তারপর থেকে স্টকটা কন্টিনিউয়াসলি ইনভেস্টরদের মাঝে আলোচনা আছে, কিন্তু স্টকে ওইরকম ভলিউম আমরা দেখতে পাচ্ছি না। বাট ভলিউম যদি আমরা এখানে ধরুন 20 মে যেরকম ভলিউম দেখা গেছে, এরকম ভলিউম যদি আমরা এখন পাই, স্টক মার্কেটে যেরকম লিকুইডিটি আছে, যে যে পরিমাণ মানুষ এখন ইনভেস্ট করছে, সেটা কিন্তু খুব ইজিলি 400 ছাড়িয়ে যাবে, 420 পর্যন্ত আমরা যেতে দেখতে পারি। খুবই নিয়ার ফিউচারে যেভাবে গ্র্যাজুয়ালি ফার্মাসিউটিক্যাল সেক্টর আগাচ্ছে, সেই হিসাব যদি আমরা করি, এটার সম্ভাবনা খুবই বেশি যে ইনফ্লেশনকে আমরা সামনে আহ, অনেক স্টক ব্রোকারদের বলুন বা ইনভেস্টরদের বলুন, তাদেরকে অলমোস্ট 25 to 30% পর্যন্ত লাভ এনে দিতে পারে। বাট এগেইন, এটা কোনো অ্যাডভাইস না, এটা একটা অ্যানালাইসিস যে এর রান কতটুক হতে পারে। এখানে ভলিউম এখনো অনেক কম। ফার্মাসিউটিক্যালস সেক্টরকে ওভারঅল গ্র্যাজুয়ালি ভলিউম বাড়াতে হবে, অ্যান্ড যখন এটার গেম স্টার্ট হবে তখন হয়তো ভলিউম আমরা এই লেভেল পর্যন্ত উঠতে দেখতে পারি। অ্যান্ড ভলিউম আসলেই স্টক প্রাইস অ্যাকশন করে ব্রেকআউট দেয়। আপাতত আমরা এটার যে রেজিস্ট্যান্স 378 লেভেলে স্ট্রং রেজিস্ট্যান্স, সেটা 368 থেকে 78 লেভেলের মধ্যে হবে। এই রেজিস্ট্যান্স যদি ব্রেকআউট দিয়ে যায়, এই স্টক আশা করি 450 400 ইজিলি যেতে পারবে। আজকে অনেক কিছু নিয়ে ডিসকাশন হয়ে গেল। ওভারঅল উইক নিয়েই আমরা সবগুলো সেক্টর ওভারঅল উইকে কেমন পারফর্ম করেছে সেরকম সেটা নিয়ে কভার করার চেষ্টা করেছি। কোনো কিছু যদি কভার করা হয়নি বলে আপনাদের মনে হয়, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। অলরেডি আপনাদের কমেন্ট আমরা পাচ্ছি বলে আমাদের অ্যাকচুয়ালি মোটিভেশনটা বেশি ভিডিও বানানোর জন্য। অবশ্যই আপনারা জানাবেন কি নিয়ে আপনারা সামনে ভিডিও দেখতে চান, সেটাই অ্যাকচুয়ালি ড্রাইভিং ফোর্স হবে এই চ্যানেলটার গ্রোথ। খুব ছোট ভিডিও নিয়ে হয়তোবা আবারও হাজির হতে পারি আজকে। আহ, আজকের জন্য, অ্যাটলিস্ট এই ভিডিওর জন্য, আল্লাহ হাফেজ। অবশ্যই একটা সাবস্ক্রিপশন দিয়ে নিয়ে নেবেন, অ্যান্ড লাইক অবশ্যই একটা ভিডিওতে দিয়ে দিবেন। থ্যাংক ইউ।